আমি নির্বাচনের 6 মাস আগে সিঙ্গাপুরে একটি পার্লামেন্টারি ডেলিগেশনে গিয়েছিলাম। আসার পথে ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র প্রভাবশালী কেন্দ্রীয় নেতা। আমরা একই ফ্লাইটে আসলাম, পাশাপাশি সিটে বসলাম এবং আমাদের ফ্লাইটটি আবহাওয়ার কারণে ঢাকায় ল্যান্ড করতে পারেনি, চিটাং চলে গিয়েছিল। তো এটা বলার এটাই যে প্রচুর সময় আমরা একসাথে ছিলাম। পরবর্তী নির্বাচনের ব্যাপারে অনেক কথাবার্তা হলো। উনি আমাকে বললেন যে তাহের, নির্বাচনের সময় নির্বাচন হবে না। আমি একটু বিস্মিত হলাম, কারণ নির্বাচনের সবকিছু প্রস্তুতি চলছে, স্বাভাবিক পরিবেশ চলছে। বাদীভাবে উনি বললেন যে না, এটা হবে না, এটা এই ব্যাপারে ডিসিশন আছে এবং এটা 2004 সাল থেকেই এই ব্যাপারে ওয়ার্ক করছে। উনি এতটুকু বললেন আর ডিটেলস বললেন। আমি নিজামী ভাইকে এসে বলেছিলাম যে ভদ্রলোক এরকম কথা বলেছেন। যাই হোক, আমরা সেটিকে পরবর্তী পর্যায়ে কিভাবে নিতে পেরেছি সে আলোচনা আজকে করতে চাই না, কিন্তু এই ষড়যন্ত্রটা 2004 সাল থেকে চলছিল, তারা ম্যাচিউর করতেছিল। একটা পর্যায়ে আমাদের আর্মি নেতৃত্বকে তারা ইনক্লুড করেছিল এবং সিদ্ধান্ত হয়েছিল যে নির্ধারিত সময়ে নির্বাচন হতে পারবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড, সেই জন্য একটি পরিবেশ ক্রিয়েট করা দরকার ছিল। আপনারা জানেন যে কোনো স্বৈরশাসক বা সামরিক শাসকরা যখন ক্ষমতা আসতে চায়, তার পূর্বে দেশের ভিতরে এমন কিছু পরিস্থিতি তৈরি করে তারা জাতিকে বুঝাতে চায় যে এখন একটি সেনা শাসনের প্রয়োজন। তারা প্রেক্ষিত তৈরি করে, ব্যাকগ্রাউন্ড তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, ঘটনা ঘটায়। যেমনি এভাবে এরশাদ সাহেব প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখলের আগে এখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেশে তৈরি করেছিল এবং সেই সাত্তার গভর্নমেন্টের একজন মন্ত্রী, যুবমন্ত্রী ছিল আবুল কাসেম, তার বাসা থেকে তখন একজন শীর্ষ সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয়েছিল। এখানে তখনকার ইন্টেলিজেন্সও জড়িত হয়ে পড়েছিল। জনগণকে এটা বোঝানোর জন্য যে একজন মন্ত্রী একজন সন্ত্রাসীকে লালন পালন করে, শুধু এই সরকার দেশের জন্য কল্যাণকর নয়, এবং সেগুলোকে উসিলা করে উনি টেক ওভার করলেন। তখন এখানেও একটা পরিস্থিতি তৈরি করার জন্য সিদ্ধান্ত হয়েছিল। আপনি জানেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে জনসভায় বিবৃতি দিয়ে পত্রিকার প্রচার করে উনি ঘোষণা দিয়েছিলেন, যেদিন এই সরকারের শেষ দিন 28 অক্টোবর, সেদিন সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় হাজির হওয়ার জন্য। আর বোম, অস্ত্র এগুলি বগি লইঠার কাবারই ছিল। সুতরাং তারা খুব ঘোষণা দিয়েই দেশে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করার জন্য সেদিন আয়োজন করেছিল, উদ্যোগ নিয়েছিল এবং কেয়ারটেকের আগের দিন সারা বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এরকম একটা ইমপ্রেশন তৈরি করা জাতিকে, সেই প্রচেষ্টা চালিয়েছিল। আর তারই বলির পাটা হয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীরা। তাদের এই শিকার হয়ে পড়েছিল আমাদের শহীদ ভাই। এবং আপনারা জানেন জামাত বিএনপি জোটের সরকার ছিল, বিএনপি ওয়াজ দি মেজর পার্টি, কিন্তু আওয়ামী লীগের সেই ঘোষিত সন্ত্রাসী সমাবেশের বিপরীতে বিএনপি কোন চ্যালেঞ্জ নেয়নি, তারা পালিয়েছে, পিছিয়ে উঠে গিয়েছিল। তারা অনেক দূরে গিয়ে একটি সমাবেশ নামকাওয়াস্তে করেছিল। আমরা তাদের সেই ষড়যন্ত্রকে রিয়েলাইজ করতে পারি না। আমরা তো সহজ সরল ভাবে, সাধারণ ভাবে একটি প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছিলাম। আমরা এটা অনুধাবন করিনি, বিশ্লেষণ করিনি যে এটার মোকাবিলার জন্য ভয়াবহতা কি হতে পারে, প্রস্তুতি কি হতে পারে। একেবারে একটি অপ্রস্তুত অবস্থাতেই আমরা একটি মারণাস্ত্রে সজ্জিত শক্তির মোকাবেলা করতে
হয়েছিল। এখানে পজিটিভ দিক ছিল আমাদের ভাইদের ত্যাগ, কোরবানি, দুঃসাহস, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং শহীদি তামান্না, জান্নাত পাওয়ার অসম্ভব ধরনের এক লালসা এবং লোভ। এই ঘটনার পরেই যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেই ফরমেশনেও আমি বলবো বিএনপির কিছুটা বিভ্রান্তি ছিল। একজন দুর্বল ব্যক্তিকে সেদিন কেয়ারটেকারের এবং প্রেসিডেন্টের দায়িত্ব একসাথে দিয়ে এক ধরনের নৈরাশ্য তৈরি করেছিল জাতির সামনে। আমি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট করার যিনি প্রস্তাব করেছিলেন তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে তাকে কেন বলা হলো, প্রেসিডেন্ট করা হলো। উনি জবাব দিয়েছিলেন যে নেত্রী চায় এমন একজন প্রেসিডেন্টকে যিনি ধোঁড়াসাপ হবেন, ফোর্স করবেন, বিষ থাকবে না, এবং সেরকম পরিস্থিতিতেই সুযোগ নিয়েছিল যারা ষড়যন্ত্রকারী তারাই কেয়ারটেকার সরকারের সিদ্ধান্ত নিয়ে তার সুযোগ নিয়ে নির্বাচনকে বয়কট করে সেনাবাহিনী সহ সেই ষড়যন্ত্র ছিল সেটিকে বাস্তবায়ন করেছিল। এবং তারপরের ঘটনা আপনারা জানেন। আইএমএফ সংক্ষেপে যাদেরকে বলা হয়, তারা বিএনপিকে ঠেকিয়ে, ইসলামী পন্থীর দিকে ঠেকিয়ে ভারতের ইশারায়, ভারতের সিদ্ধান্তে, আমেরিকা এবং জাতিসংঘের সহযোগিতায় আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার জন্য স্পেস তৈরি করে দিয়েছিল। কেয়ারটেকার সরকার যখন নির্বাচন ঘোষণা করেছিল, আপনারা জানেন, আওয়ামী লীগ সহ বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল এবং পার্টিসিপেটের নির্বাচনের কথা বলে জাতিসংঘ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। যেই চিঠিতে বলা হয়েছিল পার্টিসিপেট ইলেকশন যদি না হয় তাহলে বাংলাদেশের পিস কিপিং শূন্য যারা আছে তাদেরকে ফেরত পাঠানো হবে, যাতে করে আর্মিরা ক্ষমতা গ্রহণ করে, এরকম একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করা যায়। কিন্তু পরে জানা গেল এই চিঠিটি ছিল ভুয়া এবং ষড়যন্ত্রকারীদের তৈরি করা একটা চিঠি। যাই হোক, এরপর তো আইএমএফ মানে হচ্ছে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। এই আইএমএফ এর নেতৃত্বে, ভারতের সিদ্ধান্তে, আওয়ামী লীগের পরিকল্পনা যে একটি সেনা শাসক এই দেশ শাসন করেছিল 2 বছরে, বিএনপি এবং জামাতকে মাঠ থেকে কিছুটা দুর্বল করে ষড়যন্ত্রমূলক পরে নির্বাচন তারা দিয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে তারা ক্ষমতা এনেছিল। আপনারা জানেন, এলাকা এলাকায়, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, এলাকা এলাকায় সেনাবাহিনী, পুলিশ, ম্যাজিস্ট্রেট সকলেই একযোগ হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা রাজনীতিতে এখনো অব্যাহত আছে। এখনই একটি দুঃশাসন, একটি গণতন্ত্রহীন বাংলাদেশ, একটি নির্বাচনবিহীন সংসদ, একটি মানবতা বিরোধী অধিকারহীন একটি বাংলাদেশ, যেখানে কোনো ধরনের কোনো অধিকার নেই, সংবিধানের রাইটস নেই। এটা আপনারা জানেন, এটা বর্ণনা করার কিছু নেই, কিছুই নেই বাংলাদেশ। এরকম একটি দেশ আজকে তৈরি হয়েছে। সুতরাং পল্টনের যে ঘটনা, সেই ঘটনা অনেক আগ থেকেই ষড়যন্ত্রের একটি ধারাবাহিকতা, এবং সেই ইস্যুকে কেন্দ্র করেই আর্মিরা কিন্তু ক্ষমতা আসার সময় মঈনুদ্দিন যে বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতাতে পল্টনের ট্র্যাজেডির কথা সে উল্লেখ করেছে। অথচ ক্ষমতা এসে সেই হত্যা যজ্ঞের যারা হত্যা ছিল, যে মামলা আমরা করেছিলাম, তার কোনো বিচারই তারা করেনি। এর মানে ক্ষমতা গ্রহণের জন্যই সিচুয়েশন ক্রিয়েট করে সেটাকে অজুহাত বানিয়ে তারা তাদের উদ্দেশ্য সফল করেছে।
কিন্তু এই ঘটনার প্রতি তারা মোটেই সিনসিয়ার ছিল না, তাহলে অবশ্যই বিচার করতো না। এই জন্যই পল্টনের যে রাজনৈতিক প্রভাব, পল্টনের ক্ষমতার রাজনীতির যে সুদূর প্রসারী একটি নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা আজও চলছে। এবং এটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে সকল সময়ে এক ধরনের ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সার্থক করার জন্য, ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা পরিবেশকে, নানা মানুষকে, নানা ঘটনাকে তারা ব্যবহার করে বলির পাঠা বানিয়ে তাদের অশুভ উদ্দেশ্য হাসিল করতে চায়। পল্টন সেরকম একটি ঘটনাও হতে পারে। আমি এই কথা না বলে এটাই বলতে চাই, শিক্ষা কি পল্টনের? পল্টনের শিক্ষা হওয়া, এক নম্বর শিক্ষা হচ্ছে যে কোনো পরিস্থিতিকে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি দিতে হবে, যেটা আমাদের ভাইরা প্রমাণ করেছেন। দুই, পরিস্থিতি সম্পর্কে পূর্বান্নেই আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে। আমাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ যারা আছে, তাদের অবস্থান, তাদের প্রস্তুতি, তাদের ভলিউম অফ ম্যান পাওয়ার অ্যান্ড ইম্প্যাক্ট অফ দি অ্যাটাক, এগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকতে হবে এবং কৌশলগতভাবে নিজেদেরকে পরিকল্পনা করে সেইভাবে মোকাবেলার জন্য প্রস্তুত করতে হবে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদের যুদ্ধের সময় ছিল। অনেকে এটাকে ওহুদের সাথে তুলনা করে, অনেকে আমরা বদরের যুদ্ধের সাথে তুলনা করি, অনেকে আমরা এটাকে শহীদদের যে কোনো যুদ্ধে যাওয়ার শহীদি তামান্নার সাথে আমরা তুলনা করি। সবগুলোই সঠিক। এক একটি অধ্যায়, এক একটি পর্যায়, এক একটি অ্যাঙ্গেলে এর পর্যালোচনা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু একটি কথা একেবারেই সত্য যে স্ট্র্যাটেজিক এবং ইনফরমেটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল বেস যে প্রস্তুতি, সর্বোচ্চভাবে সাধ্যের ভিতরে এটা আমাদেরকে রাখতে হবে। 3 নম্বর, রাজনীতিতে মাঠ নিয়ন্ত্রণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল যখন ছিলাম, তখন অনেক সময় বলতাম যে তোমরা কি মাইর খেয়েছো না মাইর দিয়েছো, এটা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কলেজ, যে বিশ্ববিদ্যালয়, যে অঞ্চল, যে এলাকা, সেটি নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে কিনা। মাঠকে নিজের হাতে, নিজের মুঠে রাখতে হবে। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে রাজনীতির সফলতা। আওয়ামী লীগ জঙ্গি কায়দা হলেও সেদিন মাঠকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রাণপণে লড়াই করেছিল এবং সেটা তারা বিজয় অর্জন করেছে। আজকেও সেদিনের শিক্ষায় এই ফেসিবাদকে, এই শাসনকে, এই বিদেশি প্রভুর তাবেদার সরকারকে হটানোর জন্যই প্রয়োজন হবে যে কোনো স্ট্র্যাটেজিতে বাংলাদেশের জমিনকে, রাজনীতির মাঠকে বিরোধী দলের নিয়ন্ত্রণে আনা, এবং সেই নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের 28 অক্টোবরের ত্যাগের প্রেরণা একটি উজ্জ্বল উদাহরণ এবং একটি শক্তি যোগানিকা দিন হিসাবে বিবেচিত হতে পারে। সুতরাং আমি এই কথা বলে শেষ করছি যে 28 অক্টোবরের রাজনীতির যে নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে আজকে, এটাকে ওভারটার্ন করতে হবে, এর গতিকে থামিয়ে দিতে হবে, সঠিক পথে নতুন যাত্রা পথ তৈরি করতে হবে। এবং সেই জন্যে আমরা এবং আর যারা আজকের সকল বিরোধী দল, ছোট বড় মাঝারি, সকল পেশাজীবী, সকল সাংবাদিক, সকল বুদ্ধিজীবী, সকল ছাত্র শ্রমিক, সবাইকে এক জায়গায় এসে মাঠের নিয়ন্ত্রণ নিয়ে আমাদেরকে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়ার জন্য
প্রস্তুতি নিতে হবে। আজকে অহমিকা এবং হীনমন্যতা বোধ দুটো থেকেই রাজনীতিক দল এবং নেতৃবৃন্দকে সরে আসার জন্য আমি আহ্বান জানাবো। এককভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করা যায় না। সেই জন্যেই যারা এককভাবে কিছু করার চিন্তা করেন, এটা সম্ভব নাও হতে পারে এবং অধিক একা ছুটাছুটি করে ক্লান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই কারণেই সকল মত এবং পথ পেশার মানুষকে আজ ঐক্যবদ্ধ করে স্বার্থহীন ভাবে সাহসিকতার সাথে 28শে পল্টনের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা এক জায়গায় দাঁড়াবো, এককভাবে একত্রিত হয়ে, সকলেই সম্মিলিতভাবে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য আমরা সংগ্রাম করব। আমি সকল দেশবাসীকে এবং সকল ছোট বড় রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আবারও 28শে অক্টোবরে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাত কবুলের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। তাদের পরিবারগুলোর ভিতরে যে শূন্যতা তৈরি হয়েছে, এটা যেন আত্মতৃপ্তি এবং সন্তুষ্টির মহিমায় আবার ভরে যাক, সেই মোনাজাত করে ইসলামী ছাত্র শিবিরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।